অনুযায়ী। সাক্ষ্য আইন 1872-এর বিধান অনুসারে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নীতির আলোকে মন্তব্য ব্যাখ্যা করুন। তাহলে আমি প্রথমে বলছিলাম যে সাক্ষ্য আইনের প্রমাণের দায় কার, বার্ডেন অফ প্রুফ যেটা আছে সেটা হচ্ছে 101 থেকে 103 ধারা। তো এই 101 থেকে 103 ধারাটা আপনাকে ভালো করে লিখতে হবে, তাহলে আপনি এখানে এটা এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। আর 9-এর কথায় বলা আছে কোন ক্ষেত্রে একটি দলিল লিখিত বিষয়গুলোর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর সংস্কৃত বিধান আলোকে ব্যাখ্যা করুন। তার মানে কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়গুলোর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। এটা হচ্ছে যে আপনাকে পড়তে হবে যে আমরা জানি যে মানে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এটা হচ্ছে 60 থেকে আপনাকে 67 ধারা পর্যন্ত পড়তে হবে যে মৌখিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, গৌণ মানে মাধ্যমিক সাক্ষ্য কয়টা, মাধ্যমিক সাক্ষ্য 7টা ক্ষেত্রে দেওয়া যায় 63 ধারা অনুযায়ী। হ্যাঁ, তাহলে 60 থেকে 67 ধারা এই বিষয়গুলো পড়লেই এটা মোটামুটি প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। খ নাম্বার বলা আছে 9-এর খ, আপনার মক্কেল আপনাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তি দখল নিতে চান, বিধায় তিনি আপনাকে তার পক্ষে মামলা পরিচালনা করার অনুরোধ করেন। আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানান। আপনি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন কি, কিন্তু পেশাগত কাজগুলোর অংশ হিসেবে প্রাপ্ত তথ্য প্রকাশের একজন আইনজীবী স্বাধীনতা সীমাবদ্ধতা ব্যাখ্যা করে সাক্ষ্য আইন 1872 আলোচনা করুন। আমরা জানি যে পেশার সম্পৃক্ত মাত্রা যেটা বলা আছে সাক্ষ্য আইন 126 ধারাতে, মানে পেশার গোপনীয়তা। অর্থাৎ আপনি যদি কেউ যদি বলা যায় আমি খুন করে আসছি, তাহলে আপনাকে এই কথা কাউকে বলা যাবে না, এটা বলা আছে। আপনাকে যে বলা যাবে না এটা বলা আছে সাক্ষ্য আইন 126 ধারাতে। তাহলে 126 ধারা যদি পেশার সম্পর্কিত মাত্রা যেটা বলা আছে, তো এখানে বলা আছে যে 126 ধারাতে আপনার পেশার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা যাবে না, সেটা আপনাকে কী করতে হবে, গোপন রাখতে হবে। তাহলে এই ধারা অনুযায়ী কী করছেন, আপনি একটা অপরাধ করছেন। যেহেতু আপনি এটা আইনজীবী সমিতিকে বলছেন এবং বার কাউন্সিলে বলছেন, স্থানীয় বার সমিতির সভাপতিকে সেক্রেটারিকে বলছেন, সেই জন্য আপনি একটা অপরাধ করছেন। এই অপরাধ করা যাবে না 126 ধারা অনুযায়ী। আর ইমো অংশের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তামাদি আইন। তামাদি আইন 1908 অনুযায়ী রাইট অফ অ্যাসেসমেন্ট বা অর্জনের মেয়াদ বর্ণনা করুন। এই যে প্রথমে বললাম যে রাইট অফ অ্যাসেসমেন্ট, যেটা 28 ধারা, 28 ধারাতে বলা আছে যে অধিকার কীভাবে বিলুপ্ত হয়। রাইট অফ অ্যাসেসমেন্ট মানে হলো বত্ত সত্য, মানে 26 ধারা, মানে অধিকার কীভাবে অর্জিত হয়, এটা 26 ধারাতে বলা আছে যে সরকারি জমির ক্ষেত্রে 60 বছর আর হলো বেসরকারি জমির ক্ষেত্রে 20 বছর। যদি আমি নির্বিচ্ছিন্নভাবে আপনি 20 বছর যদি ব্যক্তিগত কোনো সম্পত্তি ভোগ দখল করেন, তাহলে ওই জমিটা আপনার হয়ে যাবে। সেটা হলো আপনি সেটা হচ্ছে কি, সেটা 4টে উপাদান আছে। সেটা হচ্ছে আলো, বাতাস, পথ এবং পানি। আলো, বাতাস, পথ এবং পানি, এই 4টে উপাদান। এই 4টে উপাদান যদি আপনি 20 বছর যদি নির্বিচ্ছিন্নভাবে উপভোগ করেন, তাহলে অবশ্যই আপনি কী করবেন, এই জমিটা, এই 4টে বিষয় আপনার হয়ে যাবে। আপনি এই বিষয়ে তখন মামলা করতে পারবেন। অর্থাৎ আপনার বিল্ডিংয়ের পাশে যদি একজন বিল্ডিং বানায় এবং আপনি 50 বছর যাবত আপনি আলো বাতাস পেয়ে আসতেছেন, কিন্তু আপনার পাশের বিল্ডিং বানানোর পরে কারণে আপনার হয়তো সেই আলো বাতাস আর থাকতেছে না, সেই ক্ষেত্রে আপনি এই মামলাটা করতে পারবেন। তারপর বলা আছে যে 10-এর খতে বলা আছে যে আইনগত অক্ষমতা কি, লিগ্যাল ডিসেবিলিটি, যেটাকে তামাদি আইনের 6 ধারাতে বলা আছে যে লিগ্যাল ডিসেবিলিটি কি। তারপর হচ্ছে 7 ধারাতে বলা আছে যে বৈধ প্রতিনিধির অক্ষমতা। তারপরে 8 ধারাতে বলা আছে যে বিশেষ ব্যতিক্রম। 9 ধারাতে বলা আছে সময়ের অবিরাম চলন। এইগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনি যদি 6 ধারা আইনের অক্ষমতা কি, আইনের অক্ষমতাকে যদি আমরা সহজে মনে রাখতে চাই, সেটা হচ্ছে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহটা কীরকম, নাতে হচ্ছে নামাল, নাউজ এটা হচ্ছে উ, আর উতে হচ্ছে নাউজুবিল্লাহ। তাই নাউজুবিল্লাহ নাতে হচ্ছে নামাল, আর নাউজ বরকি যত হচ্ছে জড়বুদ্ধি। তাহলে নাউজুবিল্লাহ, তাহলে না পারলো উম্মাদ জড়বুদ্ধি। তাহলে নাতে হচ্ছে না পারলো, আর হচ্ছে উতে হচ্ছে উম্মাদ, পাগল জেলে উম্মাদ, মানে যার বিকারগ্রস্ত যেটা, আর বরকি যত হচ্ছে জড়বুদ্ধি।
তাহলে নাউজুবিল্লাহ, তাহলে লিগ্যাল ডিসেবিলিটি মনে রাখার পলিসি হচ্ছে তিনজন ব্যক্তি, সেটা হচ্ছে নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে নাবালক, উম্মাদ, জড়বুদ্ধি। তো এই নাউজুবিল্লাহ যদি মনে রাখেন, নাউজুবিল্লাহ তো আমরা প্রায় প্রায় বলি, যদি কোনো খারাপ কাজ হয় তাহলে অবশ্যই তখন নাউজুবিল্লাহ বলি। তাহলে নাউজুবিল্লাহ বললে পরে তাহলে আপনাকে এই তিনটা মনে রাখবে যে নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি। তাহলে 6 ধারাটা আইনগত অক্ষমতা হচ্ছে 6 ধারা, তামাদি আইনের 6 ধারাটা আলোচনা করতে হবে। তো তামাদির উপর প্রতারণা প্রভাব সম্পর্কে আলোচনা করে বললাম যে মৃত্যু প্রতারণার স্বীকৃতির সুদ। হ্যাঁ, 17, 18, 19, 20, যে 17তে বলা আছে মৃত্যুর ফলাফল, 18তে বলা আছে প্রতারণার ফলাফল, 19-এ বলা আছে যে স্বীকৃতির ফলাফল, 20-এ বলা আছে যে সুদের ফলাফল। মৃত্যু প্রতারণার স্বীকৃতি সুদ। তাহলে 18 ধারা বলা আছে যে প্রতারণার ফলাফল। তাই প্রতারণার ফলাফল 18 ধারা যদি আপনি উল্লেখ করেন যে তামাদি আইন 18 ধারা প্রতারণার সম্পর্কে বলা আছে বা প্রতারণার ফলাফল সম্পর্কে বলা আছে, তাহলে এটাই প্রশ্ন হয়ে যাবে। তো সকল অপরাগতা আইনের দৃষ্টিতে বৈধ। তো সকল অপরাগতা আইনের দৃষ্টিতে বৈধ। অপরাগতা না, মানে সকল অপরাগতা আইনের দৃষ্টিতে বৈধ। যদি কেউ যদি উম্মাদ, নাউজুবিল্লাহ, অর্থাৎ নাবালক, উম্মাদ বা জড়বুদ্ধি সম্পূর্ণ হয়, সেই জন্য কি তার অধিকার কি আইন খর্ব করবে? অবশ্যই না। সে যদি নাবালক কেটে উঠতে ভালো হয়, তাকে 3 বছর পর্যন্ত সে সময় পাবে তার অধিকারকে ফিরিয়ে আনার জন্য। তাহলে আমরা এখানে যে সকল অপরাগতায় আইনের দৃষ্টিতে বৈধ, তাহলে সকল অপরাগতা আইনের দৃষ্টিতে বৈধ, এটার অর্থ হচ্ছে যে আপনার 9 ধারা সময়ের অবিরাম চলন। যে সময়ের অবিরাম চলনটা কীরকম? যে আপনি নাবালক ছিলেন, নাবালক হওয়ার পর আপনি 1 বছর ভালো ছিলেন, ভালো থাকার পরে একটা মামলা করছেন। এই মামলা চালু হওয়ার পর আপনি আবার অসুস্থ হয়ে গেছেন বা আবার আপনি উন্মাদ হয়ে গেছেন, তাহলে কিন্তু এই যে 9 ধারা অনুযায়ী সময়ের অবিরাম চলন, অর্থাৎ সকল অপরাগতা আইনের দৃষ্টিতে বৈধ, তার মানে তখন কিন্তু ওই বৈধটা টিকবে না। তাহলে আপনাকে এই যে 9 ধারা এবং 6 ধারা, যে আইন কোন কোন ক্ষেত্রে আপনাকে বৈধতা দেয়, কোন কোন ক্ষেত্রে বৈধতা দেয় না, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। তখন আপনার এই বিষয়গুলো কী হবে? তখন আপনার এই বিষয়গুলো স্পষ্ট হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে বলা আছে তামাদি আইনে 1908-এর 6 ধারা যে বৈধ অপরাধের ক্ষেত্রে প্রাপ্য সুবিধা সমূহ উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করবে। ওই যে প্রাপ্য সুবিধা যেটা বললাম, প্রাপ্য সুবিধা কোনটা? যে আপনি আপনি নাউজুবিল্লাহ, অর্থাৎ নাবালক, উম্মাদ, জড়বুদ্ধি বলে আপনার অধিকার খর্ব হবে এমনটা না। যদি আপনি কোনোদিন যদি সুস্থ হতে পারেন, তাহলে সুস্থ হওয়ার 3 বছর পর্যন্ত সময় দিন, এবং সুস্থ হওয়ার 3 বছর পর্যন্ত আপনি সময় পাবেন যাতে আপনি এই মামলাটা বা আপনার অধিকারটা আপনি ফিরে পেতে পারেন। সেই বিষয়টা আপনাকে ডিটেলস আলোচনা করতে হবে। 11 কতে বলা আছে যে তামাদি আইন 1908-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিরুদ্ধ দখলজনিত সত্যের ধারণা আলোচনা করুন। বিরুদ্ধ দখল, অ্যাডভান্স পজিশন, যেটা বলছিলাম আগে 26 ধারা, অ্যাডভান্স পজিশন যেটা, হ্যাঁ, এই বিরুদ্ধ দখল জনিত সত্যের ধারণা আলোচনা করুন। এটা 26 ধারাতে আলোচনা করলে হবে, যেটা বৌদ্ধ সত্য বলা হয়। হ্যাঁ, এই বৌদ্ধ সত্য আলোচনা করলে এটা অ্যাডভান্স পজিশন, এই জায়গাটার মধ্যে 26 ধারা আলোচনা করলে মোটামুটি এটা হয়ে যাবে। আর 11 খতে বলা আছে যে তামাদি আইন ডিলিমিটেশন অ্যাক্ট 1908-এর বিধান অনুযায়ী তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির ফলাফল কী? তো লিখিত স্বীকৃতি ফলাফল হয়েছে বলছেন যে মৃত্যু প্রতারণার স্বীকৃতির সুদ। তাহলে আমরা জানি যে 17তে মৃত্যুর ফলাফল, 18তে প্রতারণার ফলাফল, 17তে স্বীকৃতির ফলাফল। তাহলে আপনাকে 19 ধারাটা এখানে আলোচনা করতে হবে। তামাদি আইনে 19 ধারা আলোচনা করলে এই কোনোটা অ্যান্সার হয়ে যাবে। তো মকটেল পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনগত বৈধ কি? সংশ্লিষ্ট আইনে উল্লেখে উত্তর দিন। মানে অর্থাৎ মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনত বৈধ কি? লিখিত স্বীকৃতি সবসময় বৈধ হয়, এটা নিয়ে দ্বিমত করার কিছু নেই। কারণ যদি কোনো কিছু লিখিত থাকে মানে কি, ওটা তো আপনি দলিল করলেন, চুক্তি করলেন, লিখিত চুক্তি অবশ্যই তো বৈধ হবে। এটার বিষয়ে তো আর এটা বিষয় না বোঝার কিছু তো নাই। তো লিখিত স্বীকৃতি অবশ্যই বৈধ হবে, কেননা সেটা তামাদি আইনে 8 ধারা আমাদেরকে স্পষ্ট করে বলে দেয়, যে 19 ধারাতে বলে দেয় যে লিখিত স্বীকৃতির ফলাফল। যে কোনো কিছু লিখিত হলে সেটা অবশ্যই তার গুরুত্ব আছে এবং সেটার মূল্য আছে। যেমন ধরো চেক, আপনি একটা চেক দিয়েছেন, চেক তো অলিখিত চেক দেন নাই, লিখিত চেকে দিয়েছেন, তো সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তাহলে অবশ্যই লিখিত স্বীকৃতির ফলাফল আছে,
সেটা কত ধারা অনুযায়ী তা আমরা দিয়ে দিন 19 ধারা অনুযায়ী। এবার ছ অংশে একটা প্রশ্ন উত্তর দিন। সেটা বলা আছে যে বাংলাদেশ বার কাউন্সিল 12 ক, আর বাংলাদেশ বার কাউন্সিল কোনো আইনজীবীর বিরুদ্ধে সম্মুট শাস্তিমূলক কার্য ব্যবস্থা বা ডিসিপ্লিনারি প্রসিডিং গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করে। আমি বলছি যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972-এর 87 যেমন যোগ্যতা আছে তেমন আছে অযোগ্যতা, আর শাস্তিটা আছে কত, শাস্তি আছে 32 ধারা। মানে একজন আইনজীবীর কি শাস্তি হওয়া যায় দরকার। আমরা জানি যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972-এর 46টা অনুচ্ছেদ আছে। অর্ডার আমরা অনুচ্ছেদে বলতে পারি, আদর্শ বলতে পারি। তাহলে এখানে 32-এ কিন্তু আছে শাস্তি। মানে একজন আইনজীবী কি শাস্তি পাইতে পারে, তিরস্কার, সাময়িক বহিষ্কার, চিরতর বহিষ্কার, 3টে শাস্তি বলা আছে। তাহলে 32-এর ধারা যদি আমরা আলোচনা করি, 32 অনুচ্ছেদ যদি আলোচনা করি, তাহলে আমরা এখানে এই প্রশ্নটা কী হয়ে যাবে, এই প্রশ্নটা অ্যান্সার হবে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার 1972 32 অনুচ্ছেদ অনুযায়ী একজন আইনজীবীকে কী কী শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, তো সমুদ্র শাস্তিমূলক কাজের ব্যবস্থা সেটা হচ্ছে যে তিরস্কার, সাময়িক বহিষ্কার এবং চিরতরে বহিষ্কার, এই 3 রকমের শাস্তি দেওয়া হয়। তারপর বলা আছে যে একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে গত 2/1/2020 তারিখে ডিসমিস মানে বাতিল হয়ে যায়। হ্যাঁ, এখন তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে ইচ্ছুক একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন ও যুক্তিসহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। তাহলে সরকারি আইনজীবী যদি হয়, তাহলে নৈতিক শৃঙ্খলার কারণে যদি হয়, তাহলে তাকে 2 বছর অপেক্ষা করতে হবে। তাহলে আপনাকে দেখতে হবে যে ওই তারিখটা যখন সে পরীক্ষা দিবে তখন থেকে 2 বছর পার হচ্ছে কিনা, অতিক্রম করছে কিনা, বা 2 বছরের মধ্যে আছে কিনা। যদি 2 বছরের মধ্যে যদি অতিক্রম না করে, তাহলে আপনি সে পরীক্ষা দিতে পারবেন না। আর যদি 2 বছর অতিক্রম করে, তাহলে সরকারি চাকরিগুলো পরীক্ষা দিতে পারবে। আর যদি বেসরকারি হয়, তাহলে 5 বছর অপেক্ষা করতে হবে। তাহলে 5 বছর অপেক্ষা করতে হবে যারা চাকরি করেন না, সরকারি চাকরি করেন না। আর যদি সরকারি চাকরি করেন, তাহলে 2 বছর। এটা কত অনুচ্ছেদ অনুযায়ী? এটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল 1972 রুলস অ্যান্ড অর্ডার 1972-এর 27 অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে 27 অনুচ্ছেদ অনুযায়ী যেমন যোগ্যতা আছে, ঠিক সেরকম 27 অনুচ্ছেদ অনুযায়ী অযোগ্যতার বিষয়টাও উল্লেখ করা আছে। তাহলে আপনার 27 অনুচ্ছেদটা আলোচনা করতে হবে, তাহলে এখানে প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। 13 নম্বরে বলা আছে যে একজন আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলের জমি করিয়ে দেবেন আশা দিয়ে মক্কেলের আত্মীয়দের নিকট থেকে 40,000 টাকা গ্রহণ করেন, কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করেন। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকা ফেরত দেননি। তথ্য প্রেক্ষিতে উক্ত মক্কেল আত্মীয় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে দি ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটি যে ব্যবস্থাপনার জন্য আপনার শরণাপন্ন হয়েছেন, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষ দায়ের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। তাহলে আপনি জানেন যে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায়। আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় 1000 টাকা দিয়ে। সেটা তো আমরা ভালো করে জানি যে কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় 1000 টাকা দিয়ে, এবং শাস্তি হবে সেটা 32 ধারা অনুযায়ী। এবং সেটা কী হবে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে 1000 টাকা দিয়ে। এই যে অভিযোগ দায়ের করতে হবে, এটা কত অনুচ্ছেদ অনুযায়ী, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আপনি একজন আইনজীবীর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করবেন, সেটা কত অনুচ্ছেদ অনুযায়ী, সেটা যদি সম্ভব 30 হতে পারে, 30 অথবা 29 অনুচ্ছেদ অনুযায়ী। এখন বিষয় মনে করতেছে না, যাই হোক এরকম একটা হবে 30 অনুচ্ছেদ। আর 32-এর শাস্তি আছে। আর 33 হচ্ছে ট্রাইব্যুনাল, মানে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। এই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে 33 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে তখন ট্রাইব্যুনালে 1000 টাকা দিয়ে অভিযোগ দায়ের করতে হবে, এবং দায়ের করে সে যদি প্রমাণ করতে পারে যে না তার 1000 টাকা, তার কাছে 40,000 টাকা জামিন করার জন্য তার কাছ থেকে নিয়েছে, তাহলে অবশ্যই সে আইনজীবী শাস্তি পাবে। 2020 সালে যে প্রশ্নগুলো আসছে লিখিত পরীক্ষার মধ্যে, সেই প্রশ্নগুলো হচ্ছে এরকম যে দেওয়ানি কার্যবিধির প্রশ্ন আসছে হলো, মানে 2টো প্রশ্ন দিতে হবে। সেটা হচ্ছে যে দি প্লেডিংস শুড কন্টেইন ফ্যাক্ট অ্যান্ড নট ল অর এভিডেন্স। একটি আদর্শ প্লেডিংসের বৈশিষ্ট্য উল্লেখ করে মন্তব্যটি দেওয়ানি কার্যবিধির 6 আদেশ আলোকের সংক্ষেপে ব্যাখ্যা করুন।
তাহলে একটা প্লেডিংস মানে হচ্ছে আমরা জানি যে একে পক্ষ 4 আদেশ 5-এর সমান 6 প্লেডিংস, তো 6 আদেশে প্লেডিংস আছে। তো প্লেডিংস মানে হচ্ছে আর্জি বা জবাব। তা আপনি আর্জি বা জবাবে তো আপনি আইন বিষয়ে বলতে পারবেন না বা সাক্ষী বিষয়ে বলতে পারবেন না। আপনি জবাবে কি বলবেন যে এটা এত ধারা অনুযায়ী শাস্তি হবে, এত ধারা অনুযায়ী এটা হবে, এটা তো বলতে পারবেন না। তাহলে এই বিষয়টা অর্থাৎ আর্জিটা কীরকম হবে বা জবাবটা কীরকম হবে সেই বিষয়টা আপনাকে 6 ধারার আলোকে মানে 6 আদেশের আলোকে আলোচনা করতে হবে, তাহলে এই বিষয়টা হয় না। আর 1-এর খতে বলা আছে এক্স বাদী আপনার মক্কেল ওয়াই সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি জমিতে ছেড়েছে নিষেধাজ্ঞা প্রতিকার। আবার শোনেন, 1-এর খতে বলা আছে এক্স বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই সহ আরও 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আর্জির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিষ্ঠার দাবি করে ঢাকা সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করতে নালিশি জমি দখল বিষয়ে একটি একতরফা সুমোটো স্ট্যাটাস আদেশ লাভ করে। আপনি জানেন যে সমবায় সমিতির সংক্রান্ত মোকদ্দমা উক্ত আদালতের বিচারক ইখতিয়ার বহির্ভূত। এমত অবস্থায় আপনার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কী পদক্ষেপ গ্রহণ করবেন? দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর বিধানের উল্লেখে উত্তর দিন। আমরা জানি যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটা ডিগ্রি। চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটা ডিগ্রি। এই ডিগ্রি যদি পায় কোনো পক্ষ, তাহলে ডিগ্রির বিরুদ্ধে কী হয়? এই ডিগ্রির বিরুদ্ধে আপিল হয়। তাই সেটা আমরা আপিল করতে পারবো কত ধারা অনুযায়ী? 96 থেকে 112 ধারা অনুযায়ী। তাহলে আমি স্পষ্ট করে বলি যে 96 থেকে 112 ধারা অনুযায়ী অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর 107 ধারা অনুযায়ী আপনি কী করতে পারবেন? আপিল করতে পারবেন। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 1 থেকে 158টা ধারা আছে আর 51টা আদেশ আছে। তো 51টা আদেশের মধ্যে 11 নম্বর আদেশটা বাতিল, তাহলে এখন আদেশ আছে 50টা। তাহলে আপনি যদি না থাক পরে খাবো, আপনি যদি কোনো কিছু করেন তাহলে আপনি সেই চিরস্থায়ী নিষেধাজ্ঞা যদি ডিগ্রির বিরুদ্ধে কী করতে পারবেন? আপনি আপিল করতে পারবেন। আপনার আপিল করার অপশন আছে। তাহলে এটার জন্য আপনি কি করবেন? আপিল করবেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 115 ধারা অনুযায়ী আপনি রিভিউ করতে পারেন। মানে 113, 14, 15 অর্থাৎ রিভিউ অর্থাৎ রেফারেন্স রিভিশন 114 ধারা অনুযায়ী আপনি রিভিউ করতে পারেন। তাহলে 114 ধারা অনুযায়ী আপনাকে রিভিউ করতে পারেন আপনি, সেটা একটা যে এই মামলাটার রায়টা ভুল হয়েছে বা এই রায়টা দেওয়া ঠিক হয়নি, আপনি এটা আর একটা বিবেচনা করেন, এই জন্য আপনি রিভিউ করতে পারবেন। এটা একটা বিষয়। তা আপনি দুটো এখানে অপশন আছে, একটা হচ্ছে আপিল করতে পারবেন আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি এটা রিভিউ করতে পারবেন। তাহলে 107 ধারা অনুযায়ী আপিল করতে পারবেন আর 114 ধারা অনুযায়ী রিভিউ করতে পারবেন। আমরা জানি যে 113, 14, 15 রেফারেন্স রিভিশন, তাহলে 113 ধারাতে রেফারেন্স আছে, 114 ধারাতে রিভিউ আছে, 115 ধারাতে রিভিশন আছে। আর 96 থেকে 112 ধারাতে আছে আপিল সংক্রান্ত বিষয়গুলো বলা আছে, যে কোনগুলো আপিল করা যাবে, কোনগুলো আপিল করা যাবে না, এই বিষয়গুলো আলোকপাত করা আছে। তাহলে আমরা এখানে কী করতে পারবো? 107 ধারা অনুযায়ী আপিল করতে পারবো এবং 114 ধারা অনুযায়ী রিভিউ করতে পারবো। তাহলে যেহেতু এটা একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার পাইছে এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে তাকে, এটা সমবায় সমিতি হোক আর যেই হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এটা কী পাইছে, মানে অর্থাৎ আপনার প্রতিকারটা দিছে কিছু আদালত। তা আদালত প্রতিকার দিছে হচ্ছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তো চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন দিচ্ছে, তাহলে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে যে আমরা জানি যে 14 ধারা অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা একটা ডিগ্রি, যে পারপিচুয়াল ইনজাংশন একটা ডিগ্রি, যেহেতু পারপিচুয়াল ইনজাংশন একটা ডিগ্রি, তাহলে অবশ্যই এই ডিগ্রির বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করতে পারবো, এটা নিঃসন্দেহে সত্য। এখন আপনি আপিল করবেন কত ধারা অনুযায়ী? 96 থেকে 112 ধারা অনুযায়ী আপিল বিষয়ে বলা আছে। এখন আমরা দেখতে হবে যে এটা আসলে কী ক্ষেত্রে এই আপিলটা হলো, মানে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা হলো,
সেটা হলো মূল বিষয়। আর একটা বিষয় বলি যে 140 ধারা আছে প্রত্যাপন। এই প্রত্যাপন 140 ধারা এটাও কিন্তু একটা প্রকার ডিগ্রি, এটাও কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আপিল করা যায়। আর একটা বলা আছে যে হলো 148 ধারা দেওয়ানি কার্যবিধি, এটা বলা আছে যে ডিগ্রি জারি সময় বৃদ্ধি। মানে এখানে 12 বছরের মধ্যে ডিগ্রি জারি আবেদন করলে কয় মানে কি করতে হবে, 3 বছরের মধ্যে ডিগ্রি জারি আবেদন করতে হলে কী করতে হবে, তারপর 2 বছরের মধ্যে ডিগ্রি জারি আবেদন করতে হলে নোটিশ দিতে হবে না, 3 বছরের মধ্যে ডিগ্রি জারি আবেদন করলে বিবাদীকে নোটিশ দিতে হবে, 12 বছরের মধ্যে আবেদন করলে কী করতে হবে, 12 বছর পরে যদি আপনি ডিগ্রি জারি আবেদন করেন তখন কী হবে। তাহলে এই বিষয়গুলো এখানে বলা আছে। সেটা হচ্ছে 148 ধারা দেওয়ানি কার্যবিধি 148 ধারাতে বলা আছে ডিগ্রি জারির কার্যক্রম আর ডিগ্রি জারি কীভাবে করবে বা সময়সীমা। এই আর একটা বলা আছে 2 কতে, দ্য কোর্ট শ্যাল নট পাস এক্সপার্ট অর্ডার অ্যান্ড অ্যাট ইন্টারিম ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অর্ডার 34 মানে 34 আদেশের 5 আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। যে কোর্ট শ্যাল নট পাস এক্সপার্ট অর্ডার or the interim injunction without hearing the opposite party। মানে কোর্ট কখনোই বিরুদ্ধ পক্ষ পার্টি মানে বিবাদীর উপস্থিতি ছাড়া কখনো কোনো কিছু হিয়ারিং করে না। যে হিয়ারিংটা করে না সেই হিয়ারিংটা কেন করে না বা কী জন্য করে না সেই বিষয়ে বলা আছে 34 আদেশের 5 বিধিতে। 5 বিধিতে বলা আছে কেন অপোজিট পার্টির উপস্থিতি ছাড়া কোনো হিয়ারিং করে না। তো সেই বিষয়ে যদি 34 এটা 5 এটা যদি দেখেন ওখানে বলা আছে যে কেন হিয়ারিং করে না সেই বিষয়টা এখানে বলা আছে। তারপর খতে বলা আছে আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশল নালিশি জমি বাজার মূল্য নির্ধারণ, বর্তমান অবস্থা ব্যাখ্যা ও বর্তমান দখলকার নির্ধারণের জন্য দেওয়ানি কার্যবিধি 1908 26 রুল 9 অনুযায়ী স্থানীয় তদন্তের জন্য প্রার্থনা যুগ্ম জেলা আদালত পঞ্চগড়ে আবেদন দাখিল করেন। এই দরখাস্তের বিরোধিতায় আপনি 5টি যুক্তি 6টি আইনের বরাসহ লিপিবদ্ধ করুন। তাহলে আপনার বিরুদ্ধ পক্ষ আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি 1908 26 ধারাতে স্থানীয় তদন্ত আছে। তো এই স্থানীয় তদন্তের মানে অর্থাৎ 26 আদেশের 9 বিধিতে আছে স্থানীয় তদন্ত। তাহলে যদি স্থানীয় তদন্ত যদি চায় তাহলে এই স্থানীয় তদন্তের জন্য আপনার মতামতটা কী, মানে স্থানীয় তদন্তটা আপনি বাধা দিতে চাচ্ছেন, মানে স্থানীয় তদন্তটা আদালত মঞ্জুর করবে বা মঞ্জুর করছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? সেই ক্ষেত্রে আপনার করণীয় কী হবে সেই অনুযায়ী আপনি 5টা বিষয় উল্লেখ করে আপনি কী করবেন আদালতে মানে আপনি দরখাস্ত করবেন। তাই 5টা বিষয় কী হবে যে আদালতকে আপনি বলতে পারেন যে স্থানীয় তদন্ত যে চাওয়া হয়েছে সেই স্থানীয় তদন্ত প্রয়োজন নাই, বা যে জমির মধ্যে স্থানীয় তদন্ত চাওয়া হয়েছে সে জমিটা তার না। তারপর 3 নম্বর হচ্ছে যে স্থানীয় তদন্তের যে মঞ্জুর করা হয়েছে সে ওয়ারিশ ঠিক নাই বা পক্ষভুক্ত তারা না। তারপরে তাদের মধ্যে এই জমির প্রতি তাদের কোনো সত্ত্ব নাই, ভুল করে এটা স্থানীয় তদন্ত চাওয়া হয়েছে, যেটা স্থানীয় তদন্ত আসলে আদালত না বুঝে স্থানীয় তদন্ত দিয়েছে। অতএব এই স্থানীয় তদন্ত যেটা লোকাল ইনভেস্টিগেশন যেটা আদালত মঞ্জুর করছে সেটা 26-13 অনুযায়ী আপনি নাকচের আবেদন করবেন। মানে এটা 26-9 যেরকম স্থানীয় তদন্তের জন্য নির্দেশ দেওয়া আছে ঠিক পাশাপাশি 26-13-তে এই বিষয়ে বলা আছে যে এটা কী বিষয়ে মানে কোন বিষয়ে এটা করা যাবে, তো এটা বাতিল করা যাবে, সে এমনই বিষয় বলা আছে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে বিষয়টা দেখি বলি, কারণ এই জন্য বলি যে যেহেতু অনেকদিন থেকে পড়া হয় না, তো পড়া না করার কারণে বিষয়গুলো খুব
ঘোড়াটা ঘোড়াটা মনে হচ্ছে, যাই হোক আমি বলি সেটা হচ্ছে যে 26-9 অনুযায়ী বলা আছে যে স্থানীয় তদন্তের জন্য কমিশন, আর 10 আদেশে বলা আছে যে স্থানীয় তদন্ত কমিশনের পদ্ধতি। হ্যাঁ, আর তাহলে এখানে আপনি যে 5টা যে করবেন সেটা হচ্ছে যে এখানে আপনাকে 26 আদেশের 9 বিধি অনুযায়ী আসতে হবে। এটা আপনি কীভাবে আসবেন সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে এখানে বলতে হবে যে 6 এখানে কমিশনের প্রতিবেদন বিশুদ্ধ হলে আদালত বিষয়টাদের ভূমিকা অবতীর্ণ হইয়া প্রতিবেদন বাতিল করতে পারে না। হ্যাঁ, তাহলে এখানে আপনাকে বলতে হবে যে মানে কমিশন যেটা দিছে সেটা হচ্ছে যে যারা স্থানীয় তদন্তের জন্য যে আদালত নির্দেশ দিছে সেটার জন্য আপনি 5টা যে উক্তি দাঁড় করুন, সেটা হচ্ছে যে এটা হলো যে সাক্ষ্য এবং বিষয় সাক্ষ্য সঠিক হয়নি একটা, তারপর এই স্থানীয় তদন্তের জন্য কোনো বিশারদের মতামত নেওয়া হয়নি দুটো, তারপরে আপনি রিভিশন করতে পারবেন এই স্থানীয় তদন্তের জন্য যে তদন্ত যে আবেদনটা মঞ্জুর করা হয়েছে এটার জন্য আপনি রিভিশন করতে পারবেন। তারপরে আপনি বলতে পারবেন যে বাদীর সম্পত্তি প্রবেশ করেছে, নির্মাণ করেছে মর্মে ওজোর থাকায় স্থানীয় তদন্ত কমিশন মঞ্জুর করা হয়। তার মানে আপনি আরেকটা বলতে পারবেন যে বাদীর এখানে মানে অর্থাৎ বাদীর এখানে একটা মিথ্যা স্বার্থ জড়িত আছে। তার মানে আপনাকে এখানে 26-9 ধারা 9 মানে 26 আদেশের 9 বিধি অনুযায়ী আপনাকে এখানে দাঁড় করাতে হবে। এখানে কয়েকটা রেফারেন্স দেওয়া আছে। এখানে বলা আছে যে রাজকুমার বনাম পূর্ণচন্দ্র, অল ইন্ডিয়া রিপোর্ট 1966, এটা হচ্ছে যে 18 নম্বর পেজ। এখানে বলা আছে যে কমিশনারের বিস্তারিত পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় এবং বিবাদীকে সাক্ষ্য আপত্তি থাকলে সুযোগ দেওয়া সত্ত্বেও বিবাদী পক্ষ পদক্ষেপ দেয় নাই, প্রতিবেদন গ্রহণ করা হয়। অর্থাৎ মানে স্থানীয় তদন্তের জন্য কমিশনে আবেদন করলেও কিন্তু এই বিবাদী পক্ষের কথা কিন্তু সে শোনে নাই, না শুনিয়ে সে কী করছে স্থানীয় তদন্তের জন্য আবেদন মঞ্জুর করছে। এইরকম আপনার 5টা কমিশন দাঁড় করতে কিন্তু সাক্ষ্য ঠিক হয় নাই, বা যে স্থানীয় তদন্ত যে আপনি দেবেন সেটার জন্য কমিশন যে নিয়োগ করা কথা সেটা সঠিক হয় নাই, বা এরকম আপনাকে 5টা বিষয় দাঁড় করাতে হবে। 3 নম্বর হচ্ছে সুনিষ্ঠ প্রতিকার আইনের 1877 অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনিষ্ঠ প্রতিকার সংক্ষেপে বর্ণনা করুন। আমরা জানি যে 22 ধারাতে 8টা ক্ষেত্রে সুনিষ্ঠ প্রতিকার মঞ্জুর করা হয় এবং 12 ধারাতে 4টে ক্ষেত্রে সুনিষ্ঠ প্রতিকার মঞ্জুর করা হয়। তো এই সুনিষ্ঠ প্রতিকার মঞ্জুর করার একটা সূত্র আছে। সেটা হচ্ছে যে অর্পণের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে, তারপর হলো আদালতের নির্দেশনায়। তাই আমরা জানি সুনিষ্ঠ প্রতিকার আইনের 8 এবং 9 ধারাটা হচ্ছে বাধ্যতামূলক, আর বাকি ধারাগুলো হচ্ছে আদালতের বিবেচনামূলক। তাহলে 8 ধারাতে আপিল হয় আর 9 ধারাতে শুধু রিভিশন হয়। 8 ধারা হচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, 9 ধারা সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। তাহলে আমরা বিষয় শুনে করে মনে রাখি যে 22 ধারাতে যে 8টা যে সুনিষ্ঠ প্রতিকার মঞ্জুরের কথা বলা আছে 22 ধারাতে, মানে বলবৎযোগ্য যেটা চুক্তি বা মঞ্জুর করা যায় সেটা হচ্ছে 22 ধারা, সুনিষ্ঠ প্রতিকার 22 ধারা। আর 22-এর এই ধারাতে আছে অবলবৎযোগ্য চুক্তি। তে এখানে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনিষ্ঠ প্রতিকার সংক্ষেপে বর্ণনা করে। এখানে 8টা আপনাকে 22 ধারাতে আপনাকে 8টা আলোচনা করতে হবে।
আর স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনিশ্চিতভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে, ওই 8টা আলোচনা করতে হবে। এই ধরনের মোকদ্দমা কী কী সুনিশ্চিত প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায়। আর বিকল্প হিসেবে প্রার্থনা করা যায় ক্ষতিপূরণ, সেটা কত ধারা অনুযায়ী? 19 ধারা অনুযায়ী। আর একটা আছে 37 ধারা অনুযায়ী বিকল্প প্রার্থনা। তার মানে আপনি একটা জিনিস, মানে আপনার একটা চুক্তি করছেন, চুক্তি করার পরে আপনার চুক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আপনি আদালতে কী করতে পারেন? আবেদন করতে পারেন যে আদালত, আমার চুক্তিটা করছিলাম কিন্তু সে ঠিক আছে, এটা পাইছে ভালো কথা, কিন্তু আমি যে চুক্তিটা করছিলাম এটার জন্য আমারও তো কিছু ক্ষতি হয়েছে। তখন আপনি বিকল্প প্রার্থনা, মানে 37 ধারা অনুযায়ী বিকল্প প্রার্থনা করতে পারেন, অর্থাৎ 19 ধারা অনুযায়ী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। তারপর পাশাপাশি 37 ধারা অনুযায়ী আপনি ক্ষতিপূরণ আবেদন করতে পারেন। আর 3-এর ক্ষতে আছে এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারিত্ব চুক্তি আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই এক্স ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। চুক্তিটি অংশীদারিত্বের মেয়াদকাল সুনিশ্চিতভাবে উল্লেখ ছিল না। এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনিশ্চিত বলবৎ করা যাবে কি? 203। এটা 100% যাবে না। কেন যাবে না? কারণ যে চুক্তির মধ্যে কোনো কিছু স্পষ্ট থাকে না, লিখিত চুক্তির মধ্যে কোনো কিছু যদি স্পষ্ট না থাকে, সেটা প্রথমে বললাম যে 21-এর এ অবলবৎযোগ্য চুক্তি। এই 21-এর এতে বলা আছে যে অবলবৎ, অর্থাৎ যে চুক্তির মধ্যে লিখিত কোনো কিছু থাকে এবং সেটার মধ্যে যদি লিখিত চুক্তির মধ্যে যদি উল্লেখ করা না থাকে 21-এর এ ধারা অনুযায়ী, তাহলে ওই চুক্তিটি আদালত বলবৎ করতে পারে না। তাহলে 21-এর এতে যে অবলবৎযোগ্য চুক্তি আছে 8টা, আবার 22 ধারাতে আছে বলবৎযোগ্য চুক্তি হলো 8টা। তাহলে বলবৎযোগ্য চুক্তি আর অবলবৎযোগ্য চুক্তি, মানে 21-এর এ ধারাতে বলবৎযোগ্য চুক্তি আছে, অবলবৎযোগ্য চুক্তি আছে, এই চুক্তির মধ্যে এটা পড়ছে। তাহলে আপনি যদি 21-এর এ ধারাটা আলোচনা করেন তাহলে এটা কাজ শেষ। তাহলে আপনি এইভাবে উত্তর দিতে হবে। আর খ অংশে যেটা আছে যে ফৌজদারি মামলা তদন্তের পুলিশের ক্ষমতা অবারিত। তদন্তে মানে ফৌজদারি মামলায় তদন্ত পুলিশের ক্ষমতা অবারিত। তদন্তে পুলিশের জন্য অনুসরণীয় আইন উল্লেখপূর্বক দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি পর্যালোচনা করুন। ওই 154 ধারা ফৌজদারি কার্যবিধি 1898 154 ধারা আলোচনা করতে হবে। 154 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে পুলিশের কী কী ক্ষমতা দেওয়া আছে এবং কী কী কাজ তারা করতে পারবে, এবং এখানে কারো কোনো পারমিশন বা কোনো কিছুর প্রয়োজন হবে না। সেই জন্য এখানে 154 ধারাতে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 154 ধারাতে পুলিশকে অবারিত ক্ষমতা দেওয়া আছে যে কোনো মামলা আমলে গ্রহণ করে তা তদন্ত করার জন্য। তারপর এক্স ঢাকা মহানগরের মতিঝিল এখনো জমি নিয়ে ওয়াইয়ের সাথে বিরোধের সূত্রে পরবর্তী 15 দিন পর শান্তি ভঙ্গ রোধের প্রার্থনা জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা বরাবর একটি আবেদন দাখিল করলে জেলা ম্যাজিস্ট্রেট দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 140